শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখলেই বাঙালি মেয়েরা আঙুল গুনতে শুরু করে। কবে মহালয়া, কবে ষষ্ঠী, অষ্টমীর লাল পাড় সাদা শাড়ির কোন ধরনটা আলমারিতে নেই, কোনটা কিনতে হবে, বা নবমীর দিন নিজেকে কিভাবে একটু অনন্য করে তোলা যায়, এই টুকটাক সবকিছু নিয়ে শাড়ি মেয়েদের আবেগ, মন খারাপের ওষুধ। আজ মহাপঞ্চমীতে মহিলাদের আসরে শাড়ি কাহন শোনাতে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার এক বিখ্যাত বস্ত্র বিপণীর কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলাল। প্রথমে দিদিকে আমাদের আসরে স্বাগত জানাবো। দিদি, আপনাকে মহাপঞ্চমীর শুভেচ্ছা। পুজো নিশ্চয়ই খুব ভালো কাটবে। আজকে শুরু, আমাদের এই আসর দিয়ে আপনার পুজো যাত্রা শুরু হোক। ধন্যবাদ তোমাকে অনেক, ব্রততী। কিন্তু এইখানে এই মুহূর্তে যে কথাটা আমার সবার আগে শেয়ার করতে ইচ্ছে করছে সেটা আগে বলি। একদম। অপামার বাঙালির মনে যে নস্টালজিয়ার সঙ্গে যুক্ত রয়েছে সে হলো কিন্তু আকাশবাণী। সকালের ঘুম ভাঙতো, বাবাকে যেটুকু দেখেছি যে প্রেসের খবর হোক, রাজনীতির খবর হোক, খেলাধুলোর খবর হোক, সবকিছুর ভরসা ছিল আকাশবাণী। আর একটা কথা বলতে খুব গর্বিত বোধ করছি বাঙালি হিসাবে। দেবী পক্ষের সূচনা হয় মহালয়ের সেই প্রভাত, আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই কণ্ঠে চণ্ডী পাঠ, এ যেন বাঙালির জয়যাত্রা বলবো, যেটা আজও বিরাজমান, যেটা সত্যি সত্যি আমাদের কাছে একটা বড় পাওয়া। আসলে বাঙালির দুর্গাপুজো বীরেন্দ্রকৃষ্ণর ভদ্রের গলা না শুনে হয় না। একদম। ওটা ওই মহালয়ার দিন ভোরবেলা চণ্ডীপাঠ, মহিষাসুর মর্দিনী আমাদের যে একটা চিরকালীন ঐতিহ্য বহন করে আসছে। হ্যাঁ, এই মুহূর্তে এটাই বলবো যে এটা যেমন ছোটবেলাও শুনতাম, এবছরও শুনেছি, এবং আমার মনে হয় যে যতদিন থাকবো সপরিবারে এই ব্যাপারটা এনজয় করব, এবং আমার মনে হয় আমার শ্রোতা বন্ধুরাও কিন্তু ঠিক সেইভাবেই এনজয় করেন। দুর্গাপুজো বাঙালির কাছে একটা বিরাট আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা, এবং তার সঙ্গে এই কথাটা মেনশন করতেই হবে একজন ব্যবসায়ী হিসাবে যে এই দুর্গাপুজোকে ঘিরে 60,000 কোটি টাকার ব্যবসা হয়। কুমোরটুলির যারা তৈরি করছেন, মৃৎশিল্পী থেকে শুরু করে, ঢাকি থেকে শুরু করে ছোটখাটো বিপণী, বস্ত্র ব্যবসায়ী, বাঙালি, অবাঙালি, মানে পুরো দেশ, মানে জুড়ে, স্পেশালি পুরো বাংলা জুড়ে বলবো, একটা বিরাট কিন্তু ব্যবসা থাকে, এবং প্রচুর মানুষের রুজি রোজগার চলে কিন্তু এই দুর্গাপুজোকে ঘিরে। মানে যে রুজি রোজগারটা হয় সেটা দিয়ে হয়তো তাদের সারা বছর চলে। তাই দুর্গাপুজোকে এক কথায় ডেসক্রাইব করা যাবে না। এখন তো এটা হেরিটেজ তকমা পেয়ে গেছে, সেই জন্য আরো বেশি করে আমাদের মন প্রাণ ঢেলে আমরা এই উৎসবটাকে আরো বেশি করে উপভোগ করব। একদম। এবারে দিদি, আপনি একদম প্রথম প্রশ্নে চলে যাই, কেননা আমাদের পুজো শুরু হয়ে গেছে, সবার মধ্যে কিন্তু চিন্তা এসেই গেছে যে আমরা কিভাবে নিজেদেরকে সাজাবো। তো আপনি এই 2024-এর দুর্গাপুজোর জন্য আপনার তরফ থেকে কি নতুন জিনিস আনলেন আপনার বিপণীতে? দুর্গাপুজোতে এই বছর অনেক রকম নতুন ফ্যাব্রিক নিয়ে আমি এক্সপেরিমেন্ট করেছি, এবং সেগুলো বিভিন্ন ভ্যারিয়েন্টের সঙ্গে করেছি। ধরো মাশরু সিল্কের কথা ফার্স্ট বলবো। মাশরু সিল্ক টু সিল্ক হলে একরকম লুক আসছে, সিল্ক টু কটন আসছে, সিল্ক টু সিনথেটিক আসছে, এবং হ্যান্ডলুম হচ্ছে, পাওয়ার লুম হচ্ছে। এতে কি হচ্ছে, প্রাইস রেঞ্জের একটা বিরাট ভ্যারিয়েশন আসছে। আর এই বছরের ডিজাইনিং এর ক্ষেত্রে যেটা আমি বারবার ভেবেছি, অ্যাফোর্ডেবল রেঞ্জে হবে, এমন ফ্যাব্রিক হবে যেটা সারা বছর, মানে সব সিজনে মানুষ পরতে পারবে। কালারের কম্বিনেশনের দিকে বিশেষভাবে আমি নজর দিয়েছি, কারণ পেস্টাল কালার এ বছর ইন ফ্যাশন। টিনেজাররাও কিন্তু শাড়ি পরছে, কারণ নারীতে শাড়ি, এই কথাটা বোধহয় সবাই বুঝে গেছে। সেই জন্য শাড়ির ডিমান্ডটা নিয়ে কোনো অসুবিধে নেই। এই 6 ইয়ার ম্যাজিক যেটা আমরা বিভিন্নভাবে ড্রেপ করতে পারি। আর মাশরুর কথা বললাম, এছাড়া আরো কয়েকটা নাম বলবো, মাশরু, চিনিয়া, এবং তার সঙ্গে বিভিন্ন পাওয়ার লুম কালেকশন। কিন্তু আমি এই দুর্গাপুজোতে প্রচুর কটনের উপর কাজ করেছি, স্পেশালি কেরালা কটন। কেরালা কটনকে রাফেল লুক দিয়েছি, মানে একেবারে একটা মিক্স অ্যান্ড ম্যাচ করেছি। রাফেল যে শাড়িগুলো আজকের যুগে টিনেজার মেয়েরা খুব পছন্দ করে, রেডি টু ওয়্যার হয়,
সেই যে রাফেলের ফ্রিলটা, ওটা কিন্তু আমরা পাই 70s এর মুমতাজের মুভি থেকে। সেইটাকে কেরালা কটনের মধ্যে এনেছি, জামদানির মধ্যে এনেছি, যাতে এই ধরনের ট্রেডিশনাল শাড়ি আজকের আধুনিক নারী অনায়াসে পরতে পারে। কালার থিমের ক্ষেত্রে পেস্টাল এবং কপার জারি, এই দুটোই কিন্তু ভীষণভাবে তার পাশাপাশি সিলভার জারিও। এই যে সবার জন্য ভেবে তৈরি করা, সর্বজনগ্রাহ্য, মানে 8 থেকে 80 প্রত্যেকটা মহিলা যাতে শাড়ি ভালোবেসে পরতে পারে, তার জন্য তো অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হয়েছে। তো সেক্ষেত্রে কি কি বিষয়ের উপরে খেয়াল রেখেছেন? ডেফিনেটলি ব্রততী, সেই নিয়ে তো আলোচনা করবই। তার আগে বলি যে আমার বাদি মোহিনী মোহন কাঞ্জিলালের এটা একটা বিরাট সৌভাগ্য। প্রত্যেক বছরের মতো এই বছরও একডালিয়ার মায়ের শাড়ি আমরাই করেছি, এবং যেহেতু সনাতন রুদ্র পাল বানান, তাই ওনার প্রতিমা কিন্তু অনেক বড় হয়। সেম 2-3টে করে বেনারসি আমায় বানাতে হয় শুধু মা দুর্গার জন্য, মা লক্ষ্মীর জন্য সেম, সরস্বতীর জন্য সেম, এবং গণেশ কার্তিকের জন্য সেম। আর সেটা সত্যি কথা প্রত্যেকবার করি, কিন্তু প্রত্যেকবার না একটা আলাদা উত্তেজনা কাজ করে, আগের বারের থেকে ভালো করতে হবে, আগের বারের থেকেও যেন আরো কিছু একটু অন্য করতে পারি। সনাতন দা সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর হেল্পও করেন, কারণ মা দুর্গার, গণেশের এবং মা সরস্বতী প্রত্যেকের স্কিন, মানে কি রং করবেন সেই অনুযায়ী ভেবে আমরা কিন্তু শাড়িগুলো সিলেকশনে যাই। জানো তো, ঠিক ওইভাবে প্ল্যানিং হয় না। প্ল্যানিং কিরম ভাবে শুরু হয়, দুর্গাপুজো এত বড় ফেস্টিভ্যাল বলে একটা পুজো শেষ হয়ে গেলে আরেকটা পুজোর প্ল্যানিং স্টার্ট করতে হয়। প্রথমত যে কথাটা তুমি নিজেও বললে যে একেবারে 8 থেকে 80 সবার কথা ভাবছি, কারণ এখন আমার কাছে তো শুধু শাড়ি না, শাড়ির পাশাপাশি ট্রেন্ডি সব রকম জিনিস কিন্তু রয়েছে। তুমি নিজেও দেখতে পাচ্ছ আমি একটা গাউন পরে এসেছি, তো এই ধরনের গাউন পাবে, ক্রপ টপ পাবে, রেডি টু ওয়্যার শাড়ি পাবে, লেহেঙ্গা পাবে, সালোয়ার কামিজ পাবে, কুর্তি পাবে। তো এই এত যে ভ্যারিয়েশনস গুলো রয়েছে সবগুলোকে মাথায় রাখতে হয়, এবং যে জিনিসটা ফার্স্ট প্রায়োরিটি হলো কাস্টমার চয়েস, আমার যেটা মনে হয়, যার জন্য কাস্টমার ইন্টারাকশন, কাস্টমার ফিডব্যাক, এগুলো আমি কনস্ট্যান্ট নিতে থাকি। আর এখন সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা বিরাট প্ল্যাটফর্ম, একদম, যার মাধ্যমে আমরা সরাসরি কানেক্ট হতে পারছি একেবারে, মানে যিনি নিচ্ছেন এবং যিনি দিচ্ছেন, এই যে দুটো সুন্দর বন্ধন গড়ে উঠেছে, তো সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আফটার কোভিড যে জিনিসটা ভীষণভাবে প্রায়োরিটি পেয়ে গেছে, সেটা হলো এমন শাড়ি দরকার যেটা অ্যাফোর্ডেবল রেঞ্জে হবে ভীষণভাবে। তো অ্যাফোর্ডেবল রেঞ্জের দিকে ফোকাস করছি, কালারের দিকে ফোকাস করছি, ফ্যাব্রিকের দিকে ফোকাস করছি, আর একটা জিনিস ভীষণভাবে ফোকাস করছি, দ্যাট ইজ যে বাড়িতে ধুয়ে কেচে পড়তে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সব দামি দামি জরি শাড়িগুলো আর সেই কবে ড্রাই ওয়াশে দেবো এটা না, ইজি টু হ্যান্ডেল, ইজি টু ইউজ, ড্রেপিং এর সুবিধা হবে, ফল ভালো হবে, এবং কোথাও ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন হবে, মিশেল থাকবে। এবং ঐতিহ্য আধুনিকতা যেখানে এসে মেশে, সেখানেই তো মানুষের মন জয় করার একটা জায়গা এসেই যায়। এবং যখন 8 থেকে 80 সবাই পাচ্ছে আপনার কাছে তাদের নিজেদের মনের পছন্দ মতো শাড়ি বা ড্রেস, যেটাই বলি না কেন, সেখানে তো আপনার ডিজাইন তো সর্বজনগ্রাহ্য হবেই। আজ মহিলাদের আসরে আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত বস্ত্র বিপণীর কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলাল। দিদির সঙ্গে কথা বলছি পুজোর ফ্যাশন নিয়ে। আবার আলোচনায় ফিরি। 2009 থেকে আপনি আপনার যাত্রা শুরু করেছেন। আপনার এই যাত্রা কিন্তু আজকে 20 বছর অতিক্রান্ত। তাহলে যখন এই 20 বছর আগে আপনি যে যাত্রাটা শুরু করেছিলেন বা যে কাজটা যেভাবে করছিলেন, এখনকার সময়ে দাঁড়িয়ে দুটোর মধ্যে কি তফাৎ দেখতে পাচ্ছেন? যে মানুষের চাহিদার মধ্যে বা আপনার কাজের মধ্যে কি কি তফাৎ রয়েছে, সেটা যদি একটু বলেন। মানে সত্যি খুব সুন্দর প্রশ্ন করলে তুমি, আমার খুব ভালো লাগলো। আর আমার এটা এক্সপ্লেন করতে ইচ্ছে করছে এইভাবে, যে যখন আমি প্রথম এসেছিলাম, পা দিয়েছিলাম, তখন ছিলাম আমি একটি ছোট্ট গাছের চারা। সেই ছোট্ট গাছের চারা যেটা আমার হাজবেন্ড আমার হাতে করে এনে ওখানে রোপণ করেছিলেন, এবং আজ মানে সমগ্র মানুষের সহায়তায় এবং আমার প্রয়াস তো আছে, তার সঙ্গে আমার টোটাল টিম ওয়ার্কের প্রয়াস আছে। কারণ আমি মনে করি কোনো কাজ কিন্তু একা করা সম্ভব হয় না। টোটাল টিম সাপোর্ট, টোটাল টিম ওয়ার্ক, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেই টিম ওয়ার্ক প্রচুরবার আমরা ব্যর্থও হয়েছি, কিন্তু ব্যর্থতা তো সবসময় একটা লার্নিং দিয়ে যায়। তো আমি মনে করেছি যে সেটা আমার কাছে লার্নিং, সেখান থেকে আমরা শিখেছি, এবং তারপর আমি থেমে থাকিনি। এই গাছটা তখন থেকে আজকে 20 বছর পর অনেকটাই বড় হয়েছে, তার অনেক শাখা প্রশাখা হয়ে গেছে,
এবং আমার খুব ভালো লাগছে তার মাঝে আমি কোথাও রয়েছি, এবং সেই যে থাকাটা, তার যে অনুভূতিটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ, একজন যেহেতু আমরা মহিলাদের আসরে কথা বলছি, তো সেক্ষেত্রে একবার এই কথাটা বলতেই হয় যে একজন মহিলা হিসেবে আপনার এই সফলতা, আর আপনি ওই যে বললেন ব্যর্থতা হচ্ছে সফলতার প্রথম সিঁড়ি, আমরা এটাই জানি, তো ব্যর্থতাই তো আপনাকে আজকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে, কেননা একটা ব্যর্থতা কিন্তু আরো 5টা সফলতার রাস্তা আমাদের দেখিয়ে দেয়। একেবারে ঠিক, একদম 100%। ব্যর্থতা সফলতা মোরলেস পাশাপাশি চলে, এই দিন আর রাতের মতো, সুখ আর দুঃখের মতো। আরে এটা না এলে এটার তুমি মজাটাই পাবে না, তো সেটা তো থাকবেই। একটা আমার মনে হয় ব্রততী, আমরা এই মহিলা আসরে বসে আমার সঙ্গে সব মহিলারা একমত হবেন, যে মহিলা ঘর ও বার দুটো সামলান, হ্যাঁ, তো তার লাইফটা একটু হলেও তো টাফ হবেই, কিছু করার নেই। কিন্তু আমি কখনো নিজেকে না মনে করিনি যে আমি পারফেক্ট হয়ে যাব। জানো, যে কখন যতক্ষণই আমি ব্যর্থ হয়েছি, যতক্ষণ আমি চেষ্টা করেছি যে আমি সব কাজ পারফেক্ট করব, কিন্তু একটা টাইমের পর আমি বুঝলাম এটা পসিবল না। আমি যেরকম আমি সেরকমই থাকবো, কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্কটাকে আমি ডেভেলপ করব। ফ্যামিলিকে যে টাইমটা দেবো সেটাও কোয়ালিটি টাইম দেবো, কাজ যেটা করব সেটাও কোয়ালিটি ওয়ার্ক করব। আর একটা জিনিস আমার যেটা মনে হয় ভীষণভাবে, যে এই ভাগটা হওয়াতে নিজের কনফিডেন্স লেভেলটা বেড়ে গেল। যে মুহূর্তে নিজের কনফিডেন্স লেভেলটা বাড়লো এবং তার সঙ্গে লার্নিংটা অ্যাড হলো, তখন কিন্তু অনেক সহজ হলো এই পথে এগিয়ে যাওয়ার। তাহলে একটা প্রশ্ন এখানে করি, যে এই যে বললেন ঘর সংসার এবং বাইরের কাজ দুটো জগতই মেয়েরা যখন কাজ করতে নামে দুটোকে ভেবেই নামতে হয়, একদম। আপনি কিভাবে ভারসাম্য রাখলেন বা কিভাবে এগিয়ে চললেন আজকে 20 বছর? দেখো, ভারসাম্য রাখাতে প্রথমের দিকে প্রচুর ব্যর্থ হয়েছি, সেটা তো বলে কোনো লাভ নেই, আমি বারবার অকপটে স্বীকার করছি। তবে আমার হাজবেন্ডের প্রচুর সাপোর্ট ছিল, নাহলে হয়তো আমরা যে কনজারভেটিভ ফ্যামিলি সেখান থেকে আমি ওখানে যেতেই পারতাম, তার সাপোর্ট ছাড়া। ভারসাম্য রাখার সময় আমি একমাত্র ওটাই ভেবেছি যে যখন আমি সন্তানকে দেখবো, মানে তার পড়াশুনো করাবো, তাকে তো দেখাশুনো করতেই হতো, আমার শাশুড়ি মা রয়েছেন, তাকে দেখাশুনো এখনো করি, তো তখন কিন্তু আমি আর আমার কাজটা ভাববো না। কিন্তু যখন আমি কাজ শুরু করি দিনের, তখন থেকে যতক্ষণ না কাজ শেষ করছি ততক্ষণ আবার এই দিকটাতেও ওইভাবে আমি ইনভলভ হই না, চেষ্টা করি। হ্যাঁ, এমার্জেন্সি থাকলে কিছু করার নেই, এমার্জেন্সি ফার্স্ট, যে কোনো অবস্থাতেই এমার্জেন্সি কিন্তু ফার্স্ট। একটা জিনিস আমি ভীষণ ছোটবেলায় আমি আমার টিচারদের থেকে শিখেছিলাম, যে যেদিনের কাজ, যেদিনের পড়া, সেটা তুমি সেদিন শেষ করবে। তো আমার মনে হয়েছিল যে সাফল্যের চাবিকাঠি ফার্স্ট হচ্ছে সেটা, রেগুলারের টাস্ক রেগুলার কমপ্লিট করো, পেন্ডিং বলে কিছু থাকবে না। সেক্ষেত্রে হয়তো একটু শক্ত হয়ে যায় পরের দিনে এগিয়ে যাওয়াটা, কিন্তু সেদিনের কাজটা যদি সেদিনেই শেষ করা যায় তাহলে হয়তো পরবর্তী দিনটা আরো একটু ওপরের দিকে ওঠা যায় বা এগোনোর পথটাকে আরেকটু বেশি করে পেরিয়ে আসা যায়। একেবারে, কারণ সাফল্যের কোনো শর্টকাট হয় না, জানো তো, কখনো হয় না। মানে হার্ড ওয়ার্ক। এবং আরেকটা জিনিস হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে, এতটাই ইচ্ছা শক্তি থাকতে হবে যে অসম্ভবকে সম্ভব করব। আমি জানি আমার সেই কনফিডেন্স থাকবে, স্বপ্নটা সেইভাবেই দেখবো যে যাই হোক আমি সেটাকে ইচ্ছা শক্তি দিয়ে, কর্ম দিয়ে, পরিশ্রম দিয়ে এবং ডেডিকেশন দিয়ে কমপ্লিট করব। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনি যেহেতু ডিজাইনার শাড়ি তৈরি করেন বা ড্রেস তৈরি করছেন, তো সেক্ষেত্রে এখন যদি কেউ করতে চায়, আমরা যেহেতু মহিলাদের আসরে রয়েছি, একটু জানতে চাইবো, যে সমস্ত মহিলা হয়তো ভাবছেন যে আমিও এরকম একটা কিছু করতে চাইবো, তো তাকে প্রথম কোন দিকটা একটু খেয়াল করতে হবে বা নিজেকে তৈরি করার জন্য তাকে কি কি পদক্ষেপ নিতে হতে পারে বা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? আচ্ছা, যারা ডিজাইনার হতে চাইছে, হ্যাঁ, তাহলে তাদের ফার্স্ট যে জিনিসটা দরকার এই বয়সে টিনেজারদের, যেটা আমি বলবো যে একটু কনসেন্ট্রেট করো। আজকে হাতে আমাদের এই সোশ্যাল মিডিয়াটা আসার ফলে কি হচ্ছে জানো তো, বাচ্চাদের ক্ষেত্রেও হচ্ছে, কনসেন্ট্রেশনের অভাব ভীষণ, ফোকাস। আমি এই কাজটা করব, ব্যর্থ হই কি সফল হই, আমি এই কাজের সঙ্গে লেগে থাকবো, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি যে জিনিসটা ভীষণ দরকার, যে লার্নিং এবং পড়াশুনো করা, এটাকে নিয়ে। কারণ যে কোনো জিনিস এত তাড়াতাড়ি পৃথিবী পরিবর্তনশীল, প্রত্যেক দিন কিন্তু স্টাইল, ডিজাইন, কনসেপ্ট, এভরিথিং চেঞ্জ হচ্ছে। এই বছর হয়তো একটা কালার কনসেপ্টে বিয়ে বাড়ি হচ্ছে, পরের বছর হয়তো ডিজাইন কনসেপ্টে হবে। কারণ আমাদের যে কাজ, মানে অ্যাজ আ ডিজাইনার যে কাজ, এটা কিন্তু একটা ভাস্ট, মানে আমি একদিনে হয়তো এক্সপ্লেনও করতে পারবো না, বলতে পারবো না। ফেস্টিভ্যাল বাঙালির 12 মাসে 13 পার্বণ, এবং আমরা প্রত্যেকে এখন সাজি।
এছাড়া যেগুলো আমাদের ফেস্টিভ্যাল নয়, ক্রিসমাস আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করি এবং আমরা তাতে গর্বিত, কেন করব না। তারপরে ভাবো বাঙালির একটা বড় জায়গা বিয়ে, যেটার প্ল্যানিংটা অনেক আগে থেকে হয়, যে প্ল্যানিংটার জন্য আমি অনেক বেশি কাজ করি। যেমন ধরো অনেকে আমাকে বলে যে দিদি মানে গতকালই এসছিল যে আমাকে শিকারগা বেনারসি বানিয়ে দাও। তো শিকারগা বেনারসিটা কি? মুঘল আমলের দিকে যদি আমরা চোখ তাকাই বা আরো পেছন দিকে যাই, বেনারসি তো তখনও ছিল। তখন রাজারা না শিকার করতে যেতেন, ওই যে মোটিভগুলো, ওই মোটিভগুলো দিয়ে পিওর কাতানের ওপর হ্যান্ড ওভেন যে কালেকশন হয়, দ্যাট ইজ কল্ড শিকারগা বেনারসি। তো সেটা তুমি বুঝতেই পারছো, যেহেতু হ্যান্ড ওভেন কালেকশন, সেগুলো হতে অনেকটা সময় লেগে যায়। এখনো কালার ডাইর ক্ষেত্রে কিন্তু হ্যান্ড ডাই হয়, জানো তো, বেনারসের যে সুতো। কেন ওই একেবারে আমি বলবো রেশমের থেকে শুরু করে পুরো শাড়ি তৈরি হওয়ার প্রসেসিং অবধি ওভারঅল একটা চোখ গোলানোর চেষ্টা করি, যে ডিজাইনটা কিভাবে হবে সেই ডিজাইনের দিকে একটু নজর রাখি। কারণ আজকের যুগের আধুনিক নারী অলওয়েজ এই জিনিসটা চায় যে শাড়িটা দেখতে খুব সুন্দর হবে, কিন্তু হালকা হবে, পরলে খুব কমফোর্টেবল লাগবে, এবং সবকটা শুধু বিয়েকে উপলক্ষ করে পরবো তা নয় দিদি। এমন শাড়ি দাও যাতে পরবর্তী দিনে বিয়ে বাড়িতেও পরতে পারি। তো অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। তো সেইগুলো আমি ডেফিনেটলি বলবো যে তোমরাও মাথায় রাখো, মাথায় রেখে এবং সেইভাবে ফোকাস হয়ে তবেই এগো। তোমার ডেডিকেশন, ফোকাস, এবং আবারও বলবো ফেলিওরই কিন্তু সাকসেসের চাবি কাঠি। তাই ফেলিওর হবেই, এটা খুব নর্মাল, তাতে ভাবার কিছু নেই। লার্নিং নাও, নিয়ে এগিয়ে যাও। মানে ব্যর্থতা একটা শিক্ষা হিসেবে নিয়ে পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাওয়া, এটা কিন্তু আমার মনে হয় শুধু এই ক্ষেত্রে নয়, যে কোনো জীবনের যে কোনো কাজের ক্ষেত্রেই এটা হচ্ছে একটা বড় শিক্ষা, যে ব্যর্থতা আগে আসবে, তারপরেই সফলতা আসবে। ঠিক। আচ্ছা, এই আজকে তো পুজো, আপনি তো খুব সুন্দর সেজেগুজে এসেছেন, পঞ্চমীর দিন আমরা আপনাকে পেয়েছি। তো এই যে এবছরের পুজো, আমরা জানি যে প্রত্যেক বছর কিন্তু বছরের শুরুতে একটা বছরের কালার বলে একটা কালার প্যালেটকে দিয়ে দেওয়া হয়। তো এই বছরে যে কালার প্যালেট আমরা পেয়েছি, আপনার কালেকশনে, এবারের পুজোর কালেকশনে কি ওই কালার প্যালেটের ওপরই আপনি কাজ করেছেন? পুজোর কালেকশনের ক্ষেত্রে দেখো, কালার প্যালেটের ওপর যতই কাজ করো, হোয়াইট অ্যান্ড রেড কখনো আউট হয় না, ওটা অলওয়েজ ইন। মানে কোথাও মাকে বরণ দশমীর দিন, তখন সাদা লাল, সাদা রানী, এর বিকল্প বোধহয় আমরা এখনো ভেবে উঠতে পারিনি। তো দুর্গাপুজোকে মাথায় রেখে, মাকে মাথায় রেখে আমি কিছু ওরকম কটনের উপর কালেকশন করেছি, যেখানে মা দুর্গার জাস্ট মুখটা আঁচলের এমন জায়গায় রেখেছি যাতে পায়ের কাছেও না পড়ে। আবার ব্লাউজের পিঠে সেই মুখটা করেছি, এবং সেটা বিভিন্ন, কখনো বরণের মূর্তিতে, কখনো মা রুদ্ররূপিণী, কখনো মা শক্তিতে। তো মার ওই বিভিন্ন রূপকে ডেসক্রাইব করে করে কটনের উপর ওই জিনিসটা করার চেষ্টা করেছি, এবং সেটাও কিন্তু একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে। বাহ, এটা তো একটা খুব, মানে নিশ্চয়ই এখন যারা রেডিওর ওপারে রয়েছেন তারা কিন্তু ভাবছেন যে এক্ষুনি অনুষ্ঠান শেষ করেই আমি ওই শাড়িটাকে নিয়ে আসবো যাতে দশমীর দিনে পরতে পারি। আর যদি কেউ ভাবে যে নবমীর জন্য আপনার কাছ থেকে কিছু নেবে, তাহলে কি রাখছেন এবারে? নবমীর জন্য স্পেশালি পুজোর লাস্ট ডে, ওই দিনটা তো আমাদের মনটা একটু একটু খারাপ হয়, আর তো সেই জন্য আমার মনে হয় যে সেদিনের সাজটা খুব ইম্পর্টেন্ট। নবমী বলে শুধু না, সেদিন নবরাত্রিরও লাস্ট দিন। তো গোটা ভারতবাসী একটা এই উৎসবের আর কি মুহূর্তের মধ্যে দিয়ে থাকে, সেই জন্য সেদিনের সাজ পোশাক একটু হলেও জমকালো। আর আমি বলবো যে সেদিনের জন্য যেগুলো মোস্টলি আমি ভেবেছি, বাঙালি অবাঙালি দুরকম ক্লায়েন্টেলই তো আছেন আমার কাছে, সিল্ক মানে পিওর খাড্ডি জর্জেট, যেটা খুব বডি হাগিং, তার উপর হালকা সিকোয়েন্স। তারপর এই বছর টিস্যু ভীষণভাবে ইন, টিস্যু উইথ ডিজিটাল, টিস্যু উইথ রং কাঠ, টিস্যু উইথ জারদোসি, এইটার একটা বিশাল কিন্তু রেঞ্জ রয়েছে। হ্যান্ড ওভেন অর্গানজার উপর ডিজিটাল, এই ধরনের কালেকশন নবমীর রাত
আমি শুনছি তো আমারই মনে হচ্ছে যে কখন ওগুলো যদি আমার ব্যাগ ভর্তি করতে পারি বা আলমারির তাকে যদি এনে রাখতে পারি। আর ব্রততী, খুব আমার কি লোভনীয়। মনে হচ্ছে বলতো, আমার মনে হচ্ছে যদি আমি তোমাকে বসে এখন দেখাতে পারতাম, কারণ ওইগুলো ঠিক, তো কিরকম বলতো, সন্তানের মতো, মানে ওগুলো একদম। হাত দিলে যেন একটা আলাদা পজিটিভ ভাইবস আসে। নিজের হাতে তৈরি করা জিনিসের তো একটা আলাদাই আদর থাকে নিজের ঠিক। কাছে। আজকে মহিলাদের আসরের শেষের দিকে চলে এসেছি। দিদিকে বলবো যে আজকে শ্রোতাদের উদ্দেশ্যে পুজোর শুরুর দিনে কি বলতে চাইবেন, মহিলাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো। মহিলাদের উদ্দেশ্যে প্রথম যে কথাটা আমি বলবো তোমাদেরকে, যে দেখো, আমার যে কথাটা দিয়ে আমি প্রথম শুরু করেছিলাম, ব্যর্থতা জীবনে থাকবেই। ব্যর্থতা মানে পাস্টকে লার্নিং হিসাবে নাও, আর প্রেজেন্টে বর্তমানে বাঁচবার চেষ্টা করো। কারণ একমাত্র আমার হাতে আছে কি? বর্তমান। আমি বর্তমানটাকে যত সুন্দর করব, যত ভালোভাবে করব, তত সুন্দর কিন্তু আমার ভবিষ্যৎ হবে। তাই ভবিষ্যৎও কিন্তু আমার হাতে নেই, হাতে আছে শুধু বর্তমান। তাই ফোকাস অন বর্তমানে আমি কি চাইছি এবং আমি কি করছি, সেটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিসও এর সঙ্গে বলবো, এই দুর্গাপুজোর এই সুন্দর আনন্দের দিনগুলো সুন্দর করে আনন্দ করে কাটাও। আশেপাশে চারদিকে অনেক রকম দুর্ঘটনা হয়, অনেক কিছু হচ্ছে, সেগুলো থেকে যদি আমরা একটু সরে থাকতে পারি, কারণ মা দুর্গার আগমন মানেই অন্ধকার থেকে আলোর দিকে গোনো, দুষ্ট শক্তির অবসান ঘটিয়ে মার আশা। তাই মার আশা, চলো আমরা সবাই মিলে আনন্দ করে সুন্দর করে কাটাই। সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ দিদি, আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে, পুজোর সময় সাংঘাতিক আপনার ব্যস্ততা জানি, তবু আমাদেরকে যে এই সময়টুকু দিলেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা আপনাকে। নমস্কার দিদি। নমস্কার।